আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, গত 21 জুলাই ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের দুঃখজনক ঘটনায় নিহতদের দাফন করার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্থান নির্ধারণ করে দিয়েছিলেন, অর্থাৎ কবরের জায়গা দিয়েছিলেন। এটি আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু নিহত কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা বা পরিবারের সদস্যরা বা স্বজনরা সেই প্রস্তাব যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা কি জেনেছেন? ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কে কিভাবে দেখছেন বিষয়টিকে জানি না, তবে নিহতদের পরিবারের সদস্যদের ক্রোধ বা ক্ষোভের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলেই আপনি অনেক বার্তা পেয়ে যাবেন। প্রফেসর ইউনূসের প্রস্তাব এভাবে প্রত্যাখ্যাত হবে আপনি কি ভেবেছিলেন? স্বয়ং প্রফেসর ইউনূস কি ভেবেছিলেন? বোধহয় না, আমি নিজেও ভাবিনি। কিন্তু এর মধ্য দিয়ে যে প্রফেসর ইউনূসকে প্রত্যাখ্যানের সূচনা হলো, এটা কি বুঝতে পারছেন? মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্বজনরা যে প্রতিবাদ জানিয়েছেন, এর পেছনে অনেক কারণ আছে। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। মূলত দুর্ঘটনার পর নিহতের সংখ্যা ঘোষণা এবং এর পরের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের লুকোচুরি বা ছলচাতুরির বিষয়টি তাদের ক্ষুব্ধ করেছে। তারা মনে করেছেন এখানে সরকারের ছলচাতুরি রয়েছে। সরকারি লোকজনের সার্বিক ব্যবস্থাপনা, মানে এটিকে তারা অব্যবস্থাপনা বলেই চিহ্নিত করেছেন এবং এটিকে বলছেন সমন্বয়হীনতা প্রকট ছিল। এবং এসব কারণে নিহতদের শিক্ষার্থীদের স্বজনরা অনেক হেনস্থার মুখোমুখি হয়েছেন। আসলে ওই সময়ের ব্যবস্থাপনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু সরকার নির্লিপ্ত। সরকারের সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ বা যে বাহিনী বা যে প্রতিষ্ঠান এখানে কাজ করেছে তারাও নির্লিপ্ত। সরকারের তরফ থেকে নিহতের যে সংখ্যার কথা জানানো হয়েছে তা মানেনি বা মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা। এখানে একটু বলে রাখি, বিমান বাহিনী প্রধান অবশ্য বলেছেন যে এখানে কোনো লুকোচুরি হবে না, কোনো ছলচাতুরি হবে না, নিহতের সংখ্যা যথাযথভাবে জানানো হবে। এটি আমি মিস করে গিয়েছিলাম, তাই এটি বলে রাখলাম। যাই হোক, শেষ পর্যন্ত সরকার বলেছে নিহতের সংখ্যা 32। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা এই সংখ্যা আরো বেশি বলে মনে করছেন। তাদের দাবি হচ্ছে এই সংখ্যাটি আরো বেশি। এর কারণগুলোকে একটু দেখি। অনেকেই মনে করছেন যে এর পিছনে যুক্তিসঙ্গত কিছু কারণ আছে। কারণ লাশ গুম করার অভিযোগে কথা বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে সরকারি বাহিনীর হামলা মামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। লাশ উদ্ধারে তারাই প্রথম এগিয়ে এসেছিলেন উল্লেখ করে যেসব শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, কারণ শিক্ষার্থীরা সেখানে ছিল, তারা এই দুর্ঘটনা ঘটার পরপরই সাহসী ছেলেরা এগিয়ে গিয়েছিল। তারা কতগুলো লাশ দেখেছে, কতগুলো লাশ বের করেছে, এসব তথ্য দিয়ে যখন মিডিয়ার সঙ্গে কথা বলছিল তখন তাদের উপরে হামলে পড়েছিল সরকারি বাহিনী। তাদের উপরে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি কারচুপি বা ছলচাতুরির বিষয় না থাকবে তাহলে শিক্ষার্থীদের উপর এভাবে হামলা করতে হবে কেন? বিষয়টিকে অন্যভাবে ম্যানেজ করা যেত না? এই ব্যবস্থাপনা কি তারা এটুকুই শিখেছে? এভাবেই তারা ট্রেনিং প্রাপ্ত? এবং আরো মজার বিষয় হচ্ছে, মামলা দিতে হবে কেন? এর কারণগুলো কি বা ব্যাখ্যাটা কি এর পেছনে? এই সরকারেই তো অনেক মানবাধিকার কর্মী আছেন, উপদেষ্টা হিসেবেও অনেকে আছেন, সুশীল আছেন অনেকে। কই, কেউ তো এই বিষয়টি নিয়ে টু শব্দ করলেন না। আসিফ নজরুল সাহেব গিয়েছিলেন স্কুলে, সেখানে তারাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তারপরেও ছাত্রদের দাবি তারা মেনেছেন। 9 ঘন্টা অবরুদ্ধ থেকে সেখান থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা তারা সেখান থেকে উদ্ধার পেয়েছিলেন। যাক, সে প্রসঙ্গ। প্রফেসর ইউনূস একদিকে নিহত ছাত্রদের কবরের জায়গা দিয়ে মহান হয়েছেন, অন্যদিকে ঢাকার রাজপথে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে তার পুলিশ, প্রফেসর ইউনূসের পুলিশ এবং সেনাবাহিনী বর্বরোচিত দমন পীড়ন চালালো। এটা নিয়ে তিনি কিন্তু একটি কথাও বললেন না। এসব কারণেই নিহতদের সমাধিস্থ করার জন্য উত্তরা 12 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের যে স্থান নির্ধারণ করে দিয়েছিলেন ইউনূস, তা প্রত্যাখ্যান করেছেন সন্তান এবং স্বজন হারানো অভিভাবকরা, এমনটি আমরা জানতে পেরেছি। সরকারের তরফ থেকে এই কবরস্থান স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রস্তাবও অভিভাবকদের স্বজনদের মন গলাতে পারেনি। সরকারের প্রতি ক্ষোভের কারণেই তারা সন্তানদের বা স্বজনদের মৃতদেহ নিজ এলাকায়, নিজ গ্রামে বা নিজেদের পছন্দের জায়গায় তারা দাফন করেছেন। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের উপরও ক্ষুব্ধ আছেন অনেক অভিভাবক।
একজনের কথা বলি, গণমাধ্যমে তার বক্তব্য এসেছে। নিহত ছাত্রের নাম আব্দুল্লাহ মোহাম্মদ শামীম, তার বড় বোন ফারজানা কণিকা। তিনি জানিয়েছেন এত বড় একটা দুর্ঘটনা, অথচ সময় মতো খবরটাও পাইনি, মানে তাকে জানানো হয়নি। তিনি হয়তো দূরে ছিলেন বা কি জানি না। স্কুল কর্তৃপক্ষ দায় এড়াতে ব্যস্ত ছিল। তিনি সরাসরি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। যারা দায়ী তারা এখনো দায় স্বীকার করেনি, এটি তো বোঝা যাচ্ছে। সেই কারণে আমরা সরকারি ব্যবস্থাপনায় কবর দিতে রাজি হইনি, এমন বক্তব্য হয়তো অন্যদেরও, যদি সবার মতামত নেওয়া যায়। তিনি বলছেন, আমার ভাইকে শরীয়তপুরে আমার বাবার কবরের পাশেই কবর দিয়েছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 6-এর সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে 12 নম্বর সেক্টরের কবরস্থানে দাফনের নির্দেশনা আসে, পরে 14 নম্বর সেক্টরের কবরস্থানও প্রস্তুত রাখা হয়, মানে এটি প্রস্তুত করতে বলা হয়। তারা প্রস্তুত করেন। তিনি বলেন যে আমরা 22টি কবরের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কেউ এখানে দাফন করতে আসেননি। উত্তরের 12 নম্বর সেক্টরের কবরস্থানের খাদেম মাইনুদ্দিন তিনি বলেছেন, রাত 11টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, কোনো লাশ আসেনি। পরে শুনেছি সবাই মরদেহ নিয়ে গ্রামে চলে গেছেন। এ হচ্ছে বাস্তব চিত্র। নিহতদের পরিবারগুলোর ভাষ্য, দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ এবং সরকারের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়, অগ্রহণযোগ্য। আমরা যারা দূর থেকে শুনেছি বা দেখেছি, প্রত্যক্ষ করেছি, আমরাও মানে এই ঘটনায় অনেক বিচলিত হয়েছি। যাই হোক, দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার কাজেও উদাসীনতা ছিল প্রশাসনের। উদ্ধারের সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী, আগেও বলেছি, এটি এর আগের ভিডিওতে আমরা বলেছি। পরে বিচারের দাবিতে সচিবালয়ে গেলে সেখানেও হামলা করা হয়েছে শিক্ষার্থীদের উপর, এখন তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আপনারা জানেন 22 জুলাই সচিবালয়ের সামনে এবং গুলিস্তান এলাকায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ ও নিরস্ত্র শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ ও সেনাবাহিনী সমন্বয়ে গঠিত বাহিনী কিভাবে লাঠিপেটা করেছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। শতাধিক ছাত্রছাত্রীকে আহত করেছে তারা। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে 75 জনের বেশি শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এবং সোশ্যাল মিডিয়ায় অবশ্য জানা গেছে, কেউ বলেছেন 1 জন মারা গেছেন, কেউ বলেছেন 2 জন, 3 জনের মৃত্যুর খবরও জানা গেছে, কিন্তু কোনো সূত্র থেকেই এগুলোকে আমরা যথাযথভাবে চেক করতে পারিনি। এই ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স এক বিবৃতিতে ইউনূস সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং এর জন্য গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সংস্থার প্রধান উপদেষ্টা ও খ্যাতনামা ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন বলেছেন, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের জবাবে দমন পীড়ন অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকার চুক্তির লঙ্ঘন। এই সব যে লঙ্ঘন, এটি প্রফেসর ইউনূস জানেন, তার সরকারের অনেক উপদেষ্টা জানেন। শেখ হাসিনার আমলে এই ধরনের ন্যূনতম ঘটনা হলেও তারা এগুলোকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখেছেন, কিন্তু তার শাসন আমলে এটিকে তিনি মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন না, চোখ বন্ধ করে আছেন। এবং সিমন বলছেন, এই সরকার মানে ইউনূস সরকার যে আশার বার্তা নিয়ে এসেছিল, তারা আজ ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত করছে। এটি এক গভীর ব্যর্থতা। দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, এখনো করছে এবং বলছে দুর্ঘটনার পর মুহূর্ত থেকেই হতাহত নিয়ে সরকার লুকোচুরি করছে। কবে এটি শেষ হবে এটি কেউ জানে না। আমি একটি প্রশ্ন করতে চাই, শান্তিতে নোবেল বিজয়ীর শাসন আমলে এমন দৃশ্য, এমন ঘটনা দেখতে হবে আপনি কি ভেবেছিলেন? আমি কখনো ঘূর্ণাক্ষরেও ভাবিনি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।